করে দাঁড়িয়ে যেন শ্রদ্ধায় নিস্তব্ধ শ্রোতা তার। রাস্তার বাতিগুলো কাঁপছে ভিজে হাওয়ায়, তাদের আলো যেন ভাঙা স্বপ্নের মতো, অর্ধেক স্পষ্ট অর্ধেক ধোঁয়াটে। রুদ্ধ গাড়ি এনে থামিয়েছে এক জনশূন্য জায়গায়। গাড়ির লাইটটা অফ করে দিয়েই চারপাশে ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। আলতো করে ঢোক গিলিয়ে ফেলল রাত। ভয় করছে তার। গাড়ি থামিয়েই নিজের মাথাটা রুদ্ধ সিটে এলিয়ে দিল। চোখ বন্ধ করে আছে সে। রাত আর চোখে তাকালো সেদিকে একবার, তারপর থেমে থেমে বলল, আমরা আমরা কোথায়? শেষ করতে পারল না রাত। আচমকা তার নিজের উপর ভারী কিছু হামলে পড়তেই কেঁপে উঠল সে। রুদ্ধ নিজের ওষ্ঠের ভাঁজে লুকিয়ে নিল রাতের নরম কোমল সরু ঠোরজোড়া। রাত বুঝে ওঠার আগেই আরও দৃঢ় হতে লাগলো সেই চাপ। কেঁপে উঠল রাত। দু হাতে খামছে ধরল রুদ্ধের কলার। চোখ খিচে বন্ধ করে শরীরের ভার ছেড়ে দিল রুদ্ধের বাহুতে। রাত নুয়ে পড়তেই রাতকে টেনে নিজের কোলে বসালো রুদ্ধ। তারপর রাতের গলায় মুখ ডাবিয়ে আলতো করে চুমু খেয়ে সরে আসলো। রাত ড্যাব ড্যাব করে চেয়ে রইল রুদ্ধের দিকে। রুদ্ধ আবার আগের মতো করে মাথা এলিয়ে দিল সিটে। নিজেকে পাগল লাগছে তার। এই মেয়ে পাগল বানিয়ে দিয়েছে তাকে। তারপর চোখ মেলে উঠে বসে রাতকে কুলে নিয়েই কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল আবার খানবাড়ির উদ্দেশ্যে। রাত তখন পুরোই মিউট হয়ে গিয়েছে। হলোটা কি এই পাগলের? এমন করলো কেন হুট করে? খানবাড়িতে আজ হই হুল্লোড় লেগে গেছে। রুদ্ধ মানে বাড়ির বড় মেয়ের জামাই বাড়িতে আসায় রাতের মা ও চাচি বুঝে উঠতে পারছে না মেয়ে জামাই এসেছেন কি করবেন। দুজনেই অস্থির হয়ে আছেন। রুদ্ধকে দেখেই তারা শরবত করে নিয়ে এসেছেন 3 রকমের। তারপর উঠে গিয়ে আবার আরও নাস্তা পানি আনতে গেলেই রুদ্ধ তাদেরকে শান্ত হতে বলল। সে এখন এগুলো কিছুই খাবে না। তাই তারাও বেশি কিছু না করে রুদ্ধকে রুমে ফ্রেশ হতে বলে তারা দুজনে রান্নাঘরে পা বাড়িয়েছেন। রাত চুপচাপ নিজের মা চাচির মাতামাতি দেখছে বসে বসে। তার এখন ভালো লাগছে না, কারণ সে খুব ভালোভাবে বুঝেছে সকাল হলেই এই লোকটাকে নিয়ে ঢাকায় ছুটবে। রুদ্ধ সবার সাথে কথা বলে রাতে রুমে পা বাড়ালো ফ্রেশ হতে। নিজের সাথে জামা কাপড় কিছুই আনেনি সে, তাই মিনহাজের তুলে রাখা জামা কাপড়ই পরতে হবে তাকে এখন। রাত হাতে করে রুদ্ধের জন্য জামা কাপড় নিয়ে তার রুমের দিকে গেল। রুমে গিয়ে রুদ্ধকে উদাম গায়ে দেখে কিছুটা ভড়কে গেল রাত। তবুও কোনো দিকে না তাকিয়ে কোনো কিছু না বোঝার ভান করে কোনো মতে রুদ্ধের হাতে টি শার্টটা দিয়ে রুম থেকে বেরিয়ে যাবে তখনই রুদ্ধ হ্যাঁচকা টানে তাকে কোলের উপর বসিয়ে দিল। তারপর ঠোঁট কামড়ে রাতের দিকে তাকালো। রাত রুদ্ধের এমন কাণ্ডে কপাল কুঁচকে তাকালো রুদ্ধের দিকে। সঙ্গে সঙ্গে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বিরক্ত গলায় বলল, আজকে হয়েছেটা কি আপনার? হ্যাঁ, একের পর এক নির্লজ্জের মতো কাজ করে যাচ্ছেন, সমস্যা কি? এভাবে উদাম গায়ে আমাকে ধরেছেন কেন, তাও আবার কোলের উপর বসিয়েছি? লজ্জা লাগে না? হুম, লাগে না। চুপচাপ মাথা মুছে দাও তো। বৃষ্টির পানি লেগেছে মাথায়, না মুছলে মাথা ভার হয়ে থাকবে। কুইক, নিজের ওড়না দিয়ে সুন্দর করে মুছে দাও তো রাত। ইস, শখ কত! নিজে করে নিন তো, ছাড়ুন আমাকে। তোমার জঙ্গলিপনা পরে দেখবো। সো পেঙ্গুইনের মতো পরে লাফাও। আগে যেটা বলেছি সেটা করো। রাত এবার আর কোনো কথা বলল না। চুপচাপ তার পরনের সুতির ওড়নাটা দিয়ে আলতো হাতে রুদ্ধের মাথা ভালোভাবে মুছে দিল। মাথা মোছা শেষ হতেই রুদ্ধের দৃঢ়বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রান্নাঘরে দৌড় দিল রাত। রুদ্ধ সেদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল। তারপর ফোন বের করে জরুরিভাবে একটা ইমেল পাঠিয়ে দিল। আজ ক্লাস না নিয়েই কাউকে কিছু না জানিয়ে চলে এসেছে সে। ঘণ্টাখানিক হবে না তার মধ্যেই রাতে সে রুদ্ধকে নিচে নিয়ে গেল খাবার খেতে। এত রাতে বেশি কিছু করতে পারেনি তারা। কবুতরের মাংস রান্না করেছিল রাতের জন্য কাঁঠালের বিচি দিয়ে। রাতের খুব পছন্দ বলে আজ দুপুরে এটাই করেছিল। সেটাই রাতের জন্য কিছুটা তুলে রেখেছিল। রুদ্ধকে এখন সেটা রাতের মা দিচ্ছে দেখে বিরক্তিতে রাতের কপাল কুঁচকে এলো। ঝটপট তারা রুদ্ধের জন্য গলদা চিংড়ি রান্না করেছে, গরুর মাংস এবং টিকিয়া করেছে। তবে রান্না করার আগে রাতের কাছে শুনে নিয়েছে যে রুদ্ধ কী খেতে ভালোবাসে তা। রুদ্ধ নিজের জন্য এই মাঝরাতে এত কিছু করতে দেখে কিছুটা লজ্জিত বোধ করল। তার হঠাৎ এমন কাণ্ডের জন্য এই মানুষগুলোকে এখন কষ্ট করতে হচ্ছে ভাবতেই রাগ হলো নিজের উপর। আলতো গলায় রুদ্ধ রাতের মাকে বলল, আম্মা, এত রাতে এত কিছু শুধু শুধু কষ্ট করে করতে গেলেন কেন? একটা ডিম ভেজে দিলেই তো হতো শুধু। আহা ছি বাবা, কি বলো? কি করলাম তোমার জন্য? কিছুই তো রান্না করতে পারলাম না। কোনো রকম আধ ঘন্টার মধ্যে যা পেরেছি দ্রুত করেছি। তুমি যে এভাবে হুট করে আসবে, আমাকে একটু জানিয়ে আসবে না বাবা?
আসলে আম্মা, আমি আসার আগে রাতকে অনেকবার কল করেছি, কিন্তু আপনার মেয়ে আমার কল ধরেনি। সে কি রাত, কেন জামাইয়ের কল ধরিসনি কেন? হ্যাঁ, তুই কি থাপ্পড় খাবি এখন আমার হাতে? দিন দিন বেয়াদব হচ্ছিস। আরে ওই নাম্বার। বলতে গিয়েও চুপ হয়ে গেল রাত, কারণ এখন কিভাবে বলবে যে সে নিজের জামাইয়ের নাম্বারটা পর্যন্ত নিজের ফোনে সেভ করে রাখেনি, আর ফোন আজকে সাইলেন্ট করে এক কোণায় ফেলে রেখেছিল বলে সে খেয়াল করেনি রুদ্ধের কল। আর চোখে তাকালো সেই রুদ্ধের দিকে, যে কিনা এখন চুপচাপ আপন মনে খেয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে রুদ্ধ বললেন সে আগামীকাল সকালেই রাতকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। তার কথা শুনে রাতের মা মানা করলেও রুদ্ধের ব্যস্ততা শুনে আর মানা করতে পারেনি। তাদের কথার মাঝেই রাতের ছোট ভাই মিনাজ এসে সালাম দিল রুদ্ধকে। আসসালামু আলাইকুম দুলা ভাই, কখন আসলেন আপনি? এই তো ঘন্টাখানেক আগে। ও, চলে যখন এসেছেন তাহলে এখন এই চুন্নিটাকে নিয়ে যান, অনেক জ্বালিয়েছে এই 3 মাস। বলে হা হা করে হেসে দিল মিনাজ। রুদ্ধ ঠোঁট কামড়ে হেসে দিল। উচ্চস্বরে হাসার স্বভাব তার নেই, তবে মিনহাজের কথা শুনে হাসতে বাধ্য হলো। রুদ্ধের ঠোঁট কামড়ে হাসার দিকে তাকাতেই রাতের চোখ আটকে গেল। এলোমেলো চুলে কালো টি শার্ট পরিহিত ব্যক্তিটির হাসিটা যেন আকাশের মতোই নির্মল ঠেকল রাতের কাছে। এতদিনেও রুদ্ধকে রাত অল্প বিস্তর হাসতে দেখেছে বলে মনে পড়ে না। রুদ্ধের দিকে হা করে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকলো সে। কথাবার্তা শেষ করে রুদ্ধ রাতের রুমে এসে শুয়ে পড়ল। অন্যদিকে রাত ঠোঁট ফুলিয়ে বসে আছে। সে যা ভেবেছিল তাই হচ্ছে। এখন সে বুঝেছিল যে রুদ্ধ তাকে সকালেই ঢাকা নিয়ে যাবে। সে এখন চাইলেও কিছু বলতে পারছে না, কারণ 3 মাস যাবৎ সে এখানে পড়ে আছে। এতদিন এখানে থাকাও ঠিক না, বিষয়টা ভালো দেখায় না। রুদ্ধ রুমে ঢুকেই রাতকে নিজের সব কিছু গুছিয়ে নিতে বলে চোখে হাত দিয়ে শুয়ে পড়ল। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। শোয়ার আগে রাতকে শাসিয়ে বলে দিয়েছে, সবকিছু প্যাক করা হয়ে গেলে চুপচাপ আমার পাশে এসে ঘুমিয়ে পড়বে। লাফাতে লাফাতে বাইরে যেতে না দেখি জানো, তাহলে খবর আছে তোমার। বলেই আবার চোখ বুজে শুয়ে পড়ল রুদ্ধ। রাত সেদিকে তাকিয়ে ভেঙচি দিল। নিজের রুমে বসে নিজের ব্যাগপত্র গোছাচ্ছে রাত। তার বুক সেলফে থাকা বইগুলো এক এক করে সব ঢোকাচ্ছে সে। তখনই বইগুলোর মাঝে থাকা হালকা গোলাপি রঙের কাপড়ের মলাটের একটা ডায়েরি বেরিয়ে এলো। রাতের ডায়েরি ধরে মুচকি হাসলো। খুব ছোটবেলা থেকেই লেখালেখির শখ তার। এই ডায়েরিটা তার 18তম জন্মদিনে নিজেকে উপহার দিয়েছিল সে। ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল তারা ঢাকার উদ্দেশ্যে। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠেছিল রুদ্ধ। ঘুম থেকে উঠেই রাতকে টেনে হিসড়ে ওঠালো সে। রাতের মা সকালে তাদের জন্য পরোটা ও গরুর মাংস রান্না করেছিল। সকালে নাস্তা সেরেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা। বাসায় আসতে আসতে দুপুর হয়ে গেছে। এসে দেখে বাড়িতে রাতকে দেখতে অনেক মেহমান এসেছে। রাত কোনো মতেই নিজের ব্যাগপত্র নিয়ে উপরে গিয়ে ফ্রেশ হতে গোসল করে নিল। রুদ্ধ তাকে রুমে দিয়ে বেরিয়ে গেছে। তখনই তার শাশুড়ি মা আসলো তাকে শাড়ি পরিয়ে দিতে। আসবো রাত? নারী কণ্ঠের কথায় রাত চুল মোছা থামিয়ে দরজায় তাকিয়ে দেখল রানু বেগম দাঁড়িয়ে আছে। গাল প্রসারিত করে হেসে রাত বলল, মা আসুন না, অনুমতি নেই আর কি আছে, যখনই মন চাবে চলে আসবেন। অবশ্যই আছে, প্রত্যেকেরই প্রাইভেসি থাকে। যাই হোক, গোসল হয়েছে? কথা বলতে বলতে রাতের পাশে বসলো রানু বেগম। জি মা, হয়েছে। মা উনি কোথায় গেছেন? ও নিচে আছে, সবার সাথে কথা বলেছে। আয়, তোকে শাড়ি পরিয়ে দেই। তারপর রাতকে তৈরি করিয়ে দিলেন তিনি। রাতের হাস্যোজ্জ্বল চেহারায় হাত বুলিয়ে দিলেন। রাতের অমায়িক কথাবার্তায় বেশ সন্তুষ্ট সে রাতের উপর, যেন এমনটাই আশা করেছিলেন। মিষ্টি হেসে রাতের কপালে মমতাময়ী একটা চুমু দিয়ে বলল, তুই তাহলে গয়নাগুলো পরে তৈরি হয়নি, আমি রুদ্ধকে পাঠিয়ে একটু পর তোকে নিচে নিয়ে যাব, কেমন? রাত শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। তার স্বামীর মতোই শান্তশিষ্ট ও চাপা স্বভাবের রানু বেগম। রাতকে মনে মনে স্নেহ করলেও বাহ্যিক ব্যবহারে তার প্রকাশ কমই করে। শাশুড়ির কাছে মায়ের আদর পেয়ে রাতও অনেক বেশি আপ্লুত হয়। প্রজ্বলিত হেসে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। রানু বেগম আর সময় ব্যয় না করে বেরিয়ে আসে। নিচে এখন অনেক কাজ তার। রানু বেগম বেরোতেই রাত এক হাতে ভর দিয়ে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা নিজের গায়ে ধরল। লাল রঙের জামদানি, খুব সুন্দর ডিজাইনের কাজ করা। আগের যুগের হলেও শাড়িটি বেশ নজর কাড়া আর স্নিগ্ধতায় মোড়ানো। শাড়িটা দেখেই বোঝা যাচ্ছে কতটা যত্ন ও ভালোবাসা নিয়ে আগলে রাখা হয়েছিল এটাকে।
রুদ্ধ ঘরে ঢুকে শার্টের হাতা ভাঁজ করতে করতে রাতের দিকে এক পলক চেয়ে চোখ ফিরিয়ে নিয়ে আবারও ধপ করে তাকালো। গাঢ় লাল রঙের শাড়ি রাতের হলদে ফর্সা গায়ে বেশ নজর কাড়া লাগছে। কোমর সমান চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল রুদ্ধ। ইদানিং মেয়েটাকে যেন তার চোখে একটু বেশি সুন্দর লাগে। পর মুহূর্তেই আবার নিজের ভাবনার ইতি টেনে ঘুরে অন্যদিকে পা বাড়ালো রুদ্ধ। শুনুন। রাতের ডাকে থেমে তাকায় রুদ্ধ। রাত একটু এগিয়ে এসে রুদ্ধের সামনে বরাবর দাঁড়ালো। আবদার করে বলে উঠল, আজকেও আপনি সাদা রঙের ওই পাঞ্জাবিটা পরুন না। কেন? জানি না কেন, পরুন না। রুদ্ধ ফোঁস করে নিঃশব্দে শ্বাস ছাড়ল। তারপর পাঞ্জাবিটা হাতে নিয়ে ওয়াশরুমে পা বাড়ালো। রুদ্ধ ওয়াশরুমে ঢুকতেই শুভ্রা নাচতে নাচতে রুমে ঢুকলো। এসেই রাতকে জড়িয়ে ধরে আদর আদর করে বলল, ওফ ভাবি মনি, ফাইনাল তুমি আসলা। শুভ্রার এমন কাণ্ডে রাত হেসে ফেলল। শুভ্রাকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আমার ননদিনীটা কেমন আছে? ফার্স্ট ক্লাস হয়ে গেছি তোমাকে দেখে ভাবি মনি। তারপর শুভ্রার সঙ্গে রাত নিচে নেমে গেল। বাড়িতে অনেক অতিথি এসেছে তাকে দেখার জন্য, সবাই রুদ্ধের নানা বাড়ির লোকজন। বাড়ির মেহমান ফিরতে বিকেল গড়িয়েছে। রুদ্ধের কিছু কাজ থাকায় সে বাইরে গিয়েছিল। হুট করে সব কাজ ফেলে ভার্সিটি থেকে চলে আসায় এখন সেগুলো করতে হবে তাকে। গুরুত্বপূর্ণ কিছু ফাইলস আর কাগজপত্র নিতে গিয়েছিল তাদের ইউনিভার্সিটিরই এক প্রফেসরের কাছে। সেখান থেকে ফিরতে রাত বেশ হয়েছে। এসে রানু বেগম খাবার জন্য জোরাজুরি করতে সে বাধ্য হয়ে ঘরে না এসে নিচে থেকে রাতের খাবার সেরে একেবারে উপরে উঠে আসলো। বাম হাতে থাকা দামি হাতঘড়িটায় চোখ বুলিয়ে দেখল রাত 11:30 বাজে। রাতকে নিচে না দেখিয়ে মায়ের কাছে জিজ্ঞেস করেছিল রাতের কথা। রানু বেগম বলল তার নাকি মাথা ব্যথা করায় সন্ধ্যা থেকেই ঘরে শুয়ে, এখনও রাতের খাবারও পড়েনি পেটে। কি করছে কে জানে। ঘরের সামনে এসে সাবধানে হাতে দরজার নব মুচড়ে ঢুকলো ঘরে। রুমে ঢুকতেই চোখ পড়ল বিছানায় শুয়ে থাকা রাতের দিকে। বিছানায় এলোমেলোভাবে ঘুমিয়ে আছে রাত। পা বাড়িয়ে এগিয়ে গেল রুদ্ধ তার দিকে। বালিশ থেকে মাথা সরিয়ে ঘাড় কাত করে শুয়ে আছে মেয়েটা। এই মেয়েটা এত এলোমেলো কিভাবে ঘুমায় সে বোঝে না। সে ঠিক যতটাই সিমসাম স্বভাবের, তার রাত রঙ্গনা ঠিক ততটাই অগোছালো অপক্ষ স্বভাবের। দুই মেরুর মানুষ কি করে এক বন্ধনে আবদ্ধ হলো সে এখনও বুঝে পায় না। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল রুদ্ধ। রাতের দিকে এক পলক চেয়ে আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকলো। মিনিট কয়েক ব্যয় করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বেরোলো। আজ সারাদিন যে নিজের কাজে সময় দিতে পারেনি, সকালে রাতের জন্য আর দুপুরে মেহমান আসার। বেডসাইড টেবিল থেকে ল্যাপটপটা হাতে নিয়ে সোফাতে গিয়ে বসলো। শাটার তুলে জলজল করার স্ক্রিনে তাকিয়ে আঙুলের চালনায় খটখট শব্দ করে নিজ কাজে মনোযোগ দিল। বেশ ঘণ্টাখানেক সময় নিয়ে ক্লাসের কয়েকটি প্রজেক্ট তৈরি করে ঘাড় পিঠ কেমন টাস ধরল রুদ্ধের। স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোফাতে গা এলিয়ে দিল। এই মুহূর্তে একটা কফির ভীষণ দরকার। অন্যদিন তো রাতে এসে এই সময় কফি দিয়ে যায় বলে তাকে আর কষ্ট করে বানাতে হয় না। হুট করে কি মনে হতেই ঘাড় মৃদু কাত করে রাতের দিকে তাকালো রুদ্ধ। কয়েক মুহূর্ত এক দৃষ্টিতে চেয়ে থেকে ধপ করে উঠে বসলো। ভীষণ অদ্ভুত অনুভূত হচ্ছে তার। রাত বিছানায় এলোমেলোভাবে ঘুমে বুঁদ। এক হাত মাথার কাছে আরেক হাত টান করে রেখেছে। পেটের উপর থেকে শাড়ির আঁচল সরে গিয়ে মেধহীন ফর্সা উদরের অর্ধেকাংশ উন্মুক্ত হয়ে আছে। আর সেখানে পুপি পা তুলে আরাম করে ঘুমিয়ে আছে। এক পায়ের ওপর থেকে শাড়ি সরে প্রায় হাঁটুর নিচ অবধি স্পষ্ট দৃশ্যমান। পা থেকে মাথা অবধি অবলোকন করল রুদ্ধ। এবার নিজেকে কেমন বেপরোয়া লাগছে তার। এমন অনুভূতি নিতান্তই নতুন তার নিকট। সামনেই শুয়ে থাকা রমণীর এমন অবাধ স্বরূপে হুট করে কেমন ঘোর লেগে আসলো রুদ্ধের। জোরে নাক টেনে নিঃশ্বাস নিল রুদ্ধ। বারবার চেষ্টা করেও চোখ ফেরাতে পারল না রুদ্ধ। তার মাথায় অবাধ্য এক অনুভূতির প্রখরতা ছেয়ে গেল। শুকনো ঢোক গিলে ভিজিয়ে উঠে দাঁড়ালো। একটু একটু করে এগিয়ে গেল রাতের কাছে। একদম রাতের গা ঘেঁষে দাঁড়ালো। মধ্য নিশুতি রাতের নিস্তব্ধতায় রাত ঘন ঘন নিঃশ্বাস ছাড়ায় ফুসফুস শব্দই বিরতিহীনভাবে বেজে চলেছে রুদ্ধের কানে। আবার চোখ বুলালো রাতের শরীরে। বুক থেকে আঁচলটা সরে গেছে। নিঃশ্বাসের সাথে কণ্ঠনালীর ওঠানামা দেখে রুদ্ধের কেমন জানি ছুঁয়ে দিতে ইচ্ছে হলো তা। অর্ধ উন্মুক্ত পেটের কম্পন মাত্রা ছাড়িয়ে রুদ্ধের সারা বদনে তরতর করে নিষিদ্ধ অনুভূতির জোয়ার বইয়ে দিল।
ফট করে চোখ বন্ধ করে নিল রুদ্ধ। সে কিছুতেই এমন চিন্তা ভাবনা আনতে পারে না। শরীর ঘুরিয়ে ফিরে দাঁড়ালো। এ দৃশ্য আর এক মুহূর্ত সে অবলোকন করতে চায় না। এগিয়ে গিয়ে লাইট বন্ধ করে ডিম লাইট বন্ধ করে দিয়ে এসে শয়তান হয়ে শুয়ে পড়ল। তবুও না চাইতেও অবাধ্য দৃষ্টি আবারও চলে গেল রাতের দিকে। মাঝখানের দূরত্ব কমিয়ে এগিয়ে গেল রাতের নিকট। পুফি শুয়েছিল তাদের মাঝে, তাকেও এক হাতে আলতো করে তুলে আরেক পাশে শুয়ে দিল সে। তারপর আস্তে করে এক হাতের কনুয়ে ভর দিয়ে আধশোয়া হয়ে রাতের গায়ের উপর ঝুঁকে রাতের পায়ের কাছের কাপড় ঠিক করে দিল। তারপর আলতো করে বুকের আঁচল ঠিক করার জন্য আঁচল ধরতে রাত টিপ টিপ করে চোখ খুলে তাকালো। শরীরে ঠান্ডা শীতল শক্ত হাতের স্পর্শ পেয়ে ঘুম ছুটে গেল রাতের। কেঁপে উঠল ঘুমের মধ্যেই। পিট পিট চোখ খুলে তাকালো সে। সামনে তাকাতেই নিজের খুব কাছে আবিষ্কার করল রুদ্ধকে, যার এক হাত তার বুকের উপর স্থির হয়ে থমকে আছে। অজানা আতঙ্কে অভিভূত হলো রাতে। আচমকা লাফিয়ে উঠল সে। আকস্মিক ভয়ে জোরে শব্দ করে কিছু বলতে নিলেই রুদ্ধ তার হাত বুক থেকে তুলে রাতের নরম ঠোরজোড়া চেপে ধরল। ভয়ে আতকে ঘন ঘন শ্বাস ফেলে বারবার চোখের পলক ফেলল রাত। রুদ্ধ রাতের মুখের উপর মুখ এনে ফিসফিসিয়ে বলল, হুস, নড়ে না, ভয় পেও না। আমি শুধুই তোমার শাড়ির আঁচলটা ঠিক করেছিলাম, আর কিছুই না। আর শাড়ি পরে ঘুমিয়েছো কেন তুমি? হ্যাঁ, রাতের বুকের ভেতরে ঢিপ ঢিপ শব্দ তার নিজ কান অবধিও স্পষ্ট বাজছে। পুরুষালী স্পর্শের উপস্থিতি এত কাছ থেকে পেয়ে সারা বদনে তার শিহরণ ধরেছে। কথার সাথে আশ্রে পড়া রুদ্ধের গরম প্রশ্বাস রাতের এলোমেলো অনুভূতির প্রগাঢ়তা বাড়িয়ে স্নায়ুতন্ত্রের তাড়না বাড়িয়ে দিল। অদ্ভুত শিহরণে গা কাঁপছে তার। কাপা কাপা হাত উঠিয়ে খামছে ধরল ঠোঁটের ওপর রাখা রুদ্ধের হাত। চিকন সরু নরম হাতটার স্পর্শ পেতেই কেঁপে উঠল রুদ্ধের বক্ষস্থল। রাতের হাতের উত্তপতা যেন চামড়া ভেদ করে ভেতরে বিঁধল রুদ্ধের হাতে। ভাবল, এত গরম কেন মেয়েটার হাত? জ্বর এসেছে? রাতের কাপা কাপা ঠোরজোড়া থেকে হাত সরিয়ে কপালে রাখল রুদ্ধ। না, জ্বর তো নেই, তবে এত কেন গরম মেয়েটার হাত? ঠিক আছো? নরম সুরে বলা রুদ্ধের প্রশ্নে রাত অপলক চেয়ে ভীষণ আস্তে করে বলল, হুম হুম মা বললো তোমার নাকি মাথা ব্যথা করছে, এখন ব্যথা কমেছে? হুম হুম নরম স্বরে বলল রাত। রুদ্ধের একদম অন্যরকম লাগলো রাতকে। এভাবে আদুরে স্বরে আগে কখনো বলেনি রাত। হুট করে রুদ্ধের শরীরে ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। হালকা রঙের ডিম লাইটের আলোয় রাতের জল করে চোখের দিকে চাইল রুদ্ধ। অপলক দৃষ্টি স্থির তার দিকেই। শো করে নিঃশ্বাস টেনে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। রাত এখনও স্থির তার দিকে তাকিয়ে। চাহনিতে নেই আগের মতো অপ্রস্তুততা। রুদ্ধ যেন নিজের ভেতরে ডানা ঝাপটানো অনুভূতির প্রতিফলন স্পষ্ট দেখল রাতের চোখে। চোখ থেকে দৃষ্টি নামিয়ে আনলো ঠোঁট পর্যন্ত। বুকের বাপাশের ছন্দময় ক্রিয়াটাও যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। লালাবো পাতলা ঠোঁটের বিরামহীনভাবে কম্পন রুদ্ধের ভেতরটা নাড়িয়ে দিল যেন। গলা থেকে বুক অবধি শুকিয়ে কাঠ হলো অজানা তৃষ্ণার চোটে। সরে আসতে নিলেও কোনো অদৃশ্য টান যেন ধরে রাখছে। না দৃষ্টি, না সে নিজে কিছুতেই সরতে পারছে না। মন্থর গতিতে একটু একটু করে এগিয়ে নিল মুখ। একে অপরের নিঃশ্বাসের প্রবল উচ্ছ্বাস আশ্রে পড়ছে দুজনের মুখে। রুদ্ধ নিজের মধ্যে নেই, আর নাইবা আছে রাত নিজে। এগিয়ে আসতে আসতে মাঝের দূরত্ব একেবারে ঘুচে গেল। দুজনের নাক ঠোঁট প্রায় ছুঁই ছুঁই। রাত নিজের অসম্ভব কম্পন ধরা হাত তুলে রুদ্ধের বুকের কাছে টি শার্ট খামছে ধরল। এমন অসংলগ্ন মুহূর্তে রাতের এই অস্থির স্পর্শ যেন চুম্বকের মতো আকর্ষণ ধরালো রুদ্ধের সারা বদনে। দুচোখ সক্রিয়ভাবে বুঝে নিল। এরপর অধর যুগল ছুঁয়ে দিল রাতের নরম তুলতুলে ওষ্ঠজোড়া। না চাইতেও অজান্তে দুটো মনের প্রখর উন্মাদনা ভীষণ অনাকাঙ্ক্ষিতভাবেই আলিঙ্গন করল। বেসামাল বেহুশ বেপরোয়া হয়েই মিশে গেল দুজনের অধর। রুদ্ধ তার শক্ত দৃঢ় বাম হাতখানা গলিয়ে দিল রাতের নরম উদরের ভাঁজে। তার ডান হাতে রাতের ঘাড়ের পেছনে রাখল। রাতের হাত রুদ্ধের কলার ছেড়ে গালে গিয়ে ঠেকল। পুরুষালী ঠোঁটে শুষে নিল রাতের অধরামৃত। গাঢ় হতে লাগলো সেই চাপ। থেমে থেমে কেঁপে উঠল রাত। পুফি তখন পাশে মাথা উল্টো করে শুয়েছিল। তার মাম্মা পাপ্পাকে একসাথে দেখে কিছু না বুঝে পিট পিট করে তাকিয়ে রইল।
অনবরত গভীর ডাকে চোখ বন্ধ রেখেই কপালে ভাঁজ ফেলল রুদ্ধ। ঘুম বুঝে আসা চোখটা অনিচ্ছা সত্ত্বেও খুলে তাকালো। দেয়াল ঘড়িতে 8:17 9টায় তার ক্লাস। সময়ের কাটার অবস্থান বুঝতেই রুদ্ধের ঘুম ছুটে গেল। তড়িঘড়ি করে উঠিয়ে ওয়াশরুমে ঢুকলো। সময় স্বল্পতার কারণে 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে নীল রঙের শার্টটার বোতাম লাগাতে লাগাতে চোখ গেল নিজের বুকের উপর। একদম মাঝখান বরাবর তীক্ষ্ণ নখের আঁচড়ের দাগ। ফর্সা বুকে লাল হয়ে আসা নখের দাগ চোখে বাঁধতেই রুদ্ধের গত